দীর্ঘ টানাপোড়েনের পর অশোকনগর অয়েল ফিল্ডকে পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স দেবার কথা ঘোষণা হয়েছে বর্তমানের বাজেটে। কয়েকদিন আগেই চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেছেন, এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, যে বাজেটে চাপও নেই, চমকও নেই। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে যেটা আশা করেছিল রাজ্যের মানুষ, যে লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর সমাগম হয়তো একটু বেশি হবে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটাও তুলে রেখে দিয়েছেন সামনের বছরের বাজেট অ্যাকাউন্টসে। কিন্তু এটা নিশ্চিত, এটাই কালের দেওয়াল লিখন, যে 2026 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বিশিষ্ট এবং লব্ধ প্রতিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী। যে সরকার সংসদের ভিতরে এবং বাইরে ওয়াকফ বোর্ড নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলছেন, যারা ওয়াকআউট করছেন উভয় সভা থেকে, ওয়াকফ কমিটির যে তৈরি করা হয়েছিল তার রিপোর্টকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে, তাদের কাছে আমরা দলের পক্ষ থেকে প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 80,000 ওয়াকফ প্রপার্টি আছে। এই 80,000 ওয়াকফ প্রপার্টির মধ্যে শুধুমাত্র স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র কিংবা হসপিটালের জন্য মাত্র 40টি ওয়াকফ প্রপার্টি ব্যবহার করা হচ্ছে। তাহলে 80,000 ওয়াকফ প্রপার্টি নিয়ে কি কাজ চলেছে পশ্চিমবঙ্গে? আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি, এরকম অজস্র উদাহরণ আমাদের সামনে আছে। নজর কাড়া ঘটনা, এটা বিধানসভাও উত্থাপিত হয়েছিল 2015 সালে, কিন্তু রাজ্য সরকার এখানে কোনো ব্যবস্থা নেননি। যারা দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংখ্যালঘু মহল্লায় গিয়ে আজকে বিভাজনের রাজনীতি করছেন, তারা একবার প্রশ্নের উত্তর দিন। ঠিক কড়েয়া থানার উল্টো দিকে, একদম কড়েয়া থানার উল্টো দিকে, হোল্ডিং নাম্বার 101/1A, মোতোয়ালির নাম আতাউর রহমান, সেখানে হাইকোর্টের নোটিশ ঝুলছিল। হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই না করে সেখানে সম্পূর্ণভাবে পুলিশের চোখের সামনে তৃণমূল কংগ্রেসেরই একজন ঘনিষ্ঠ, এবং অত্যন্ত ঘনিষ্ঠ বলা ভুল, অত্যন্ত বড় নেতা এবং হয়তো নির্বাচিত জনপ্রতিনিধি, তার বদান্যতায় সেখানে বাড়ি তৈরি হয়ে গেল, সরকার কিছু করতে পারল না। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র, 6 নম্বর উমানন্দ রোড, ভবানীপুর, 1 বিঘা 10 কাঠা 7.5 শতাংশ জমির ওপরে আজকে দখলদারি করে কনস্ট্রাকশন হয়ে গেল, সেখানেও হাইকোর্টের নোটিশ ছিল, সেটাও ওয়াকফ প্রপার্টি। আমরা যখন বাম জমানায় বিরোধী রাজনীতি করতাম, তখন কংগ্রেস, তৃণমূল আর বিজেপি একটা স্লোগান অবশ্যই দিত যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু আজকে ব্যাপকভাবে লুট চলেছে এই ওয়াকফ প্রপার্টি। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার পিএমএল লাইসেন্স দিয়েছেন, শেষ পর্যন্ত এখনো দেননি, প্রোভাইড করেননি। তারা ঘোষণা করেছেন, কারণ এই সরকারটা ঘোষণা সর্বোচ্চ সরকার। সরকার 4 লক্ষ কোটি টাকা রাজ্যের নতুন বিনিয়োগের কথা বলেছেন। যেদিন থেকে বিজিবিএস শুরু হয়েছে সেদিন থেকে যদি আমরা একবার দেখি, তাহলে দেখা যাবে এই ধরনের প্রতিশ্রুতির সংখ্যা প্রায় 24 লক্ষ পেরিয়ে গেছে অনেক দিন আগেই। প্রথম ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় 1,44,000 কোটি টাকা, এরপরে 1,86,000 কোটি টাকার ঘোষণা করেছিলেন অমিত মিত্র, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 4 লক্ষ কোটি টাকার বেশি। এর সঙ্গে দূরের কোনো সম্পর্ক নেই। আবার তৃণমূলের একজন নেতা, তিনি বর্তমানের কেন্দ্রীয় বাজেটকে বলেছেন গোল্ডেন ডিয়ার বাজেট, একদম স্বর্ণমৃগর বাজেট, ইলিউশন তৈরি করবার বাজেট। একদম ঠিক কথা, কিন্তু ওই গোল্ডেন ডিয়ারটা দিল্লি লুটিয়ান দিল্লিতে ছিল না, সংসদের মধ্যে ছিল না, মল্লিকা সীতারামনের ঘরের আশেপাশে ছিল না। গোল্ডেন ডিয়ার ঘোরাফেরা করছে বিজিবিএস এর ওই যে তারা কেন্দ্র তৈরি করেছেন আজকে তাদেরই মঞ্চের আশেপাশে, এবং আশেপাশে জঙ্গল কেটে সাফ হয়ে গেলেও রাজারহাট বা কোনো জায়গায় লুকিয়ে আছে। আজকে যদি যে কোনো সময় দিল্লির ফ্লাইট ধরা থেকে একটার পর একটা শিল্প আজকে এই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে গেছে।
2225টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে তুলে নিয়ে গেছে, সর্বোপরি এই রাজ্যকে ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছে এবং তারপরে শুরু করেছে পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীদের একটা কার্যকলাপ, তাদের সেখানে সম্পূর্ণ নীরব থাকতে গিয়ে 4 লক্ষ মানুষ আছেন এ রাজ্যে যাদের 9টার বেশি সিম কার্ড আছে। এগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে? এগুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায় অনলাইন চিটিং এর জন্য, মানুষকে প্রতারণা করবার জন্য, সেটা সংখ্যা কম, কিন্তু অধিকাংশ ব্যবহার হচ্ছে সীমান্ত পার বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ, আইএস এর সঙ্গে যোগাযোগ, বিভিন্ন উগ্রপন্থী সংগঠন যারা এখানে র্যাডিকালাইজেশন চালিয়ে যাচ্ছেন, যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে কোভিড কালের সময় থেকে তাদের মডিউলের সংখ্যা বাড়াচ্ছে। আজকে তারা এগুলো ব্যবহার করা চলছে, কিন্তু আজকে সরকার এক্ষেত্রে নীরব। 13,59,000 কানেকশন পশ্চিমবঙ্গের সিম কার্ড বাতিল করা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকার তথ্য দিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করছেন না। সরকার বারবার বলছেন ভুয়ো ভোটার লিস্ট, বিজেপি নাম তুলছে। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দিভাষী এবং বঙ্গভাষীদের মধ্যে বিভাজন তৈরি করা, জাতিগত সংঘর্ষ তৈরি করা। একদিকে হিন্দু বিরোধী অবস্থান, একদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক, তার মিটিং যাতে না হয় তার জন্য প্রচেষ্টা, একদিকে সরস্বতী প্রতিমা ভাঙা, বিভিন্ন জায়গায় পুজোর পারমিশন না দেওয়া, বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, মুখ্যমন্ত্রী নিজের কলেজে সরস্বতী পুজো করবার জন্য পুলিশি প্রহরায় আজকে সরস্বতী পুজো করা, আর অন্যদিকে এখানে তারা বলছেন বহিরাগত। আজকে তৃণমূল কংগ্রেসের কারণে বহিরাগত বাড়ছে, শার্প শুটারের সংখ্যা বাড়ছে, কাউন্সিলররা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। আজকে কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতারা, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার পদাধিকারী, তাদের প্রাণ সংশয় তৈরি হয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। প্রত্যেকে বাইরে থেকে, বাংলা থেকে নয়, বাইরে থেকে, বিহার থেকে তারা শুটার নিয়ে আসছে, সঙ্গে রেখে দিয়েছে, যে মাঝ রাস্তায় যে কোনো সময় আক্রমণ হতে পারে। আপনারা কলকাতার ঘটনা দেখলেন, কাউন্সিলর, মেয়রের সামনে 2 কাউন্সিলরের গোষ্ঠীর বাড়তি উদ্যত হয়েছে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, আমরা বলেছিলাম এই দলটার পরিণতি হবে একই অন্যকে খুন করবে। তাহলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে বিভিন্ন জায়গায় কুখ্যাত অপরাধীরা আজকে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তাদের প্রোটেকশন দেওয়ার নয়, তারা সঙ্গে রেখে দিতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের নেতা, তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি নয়, যারা ব্লকের সভাপতি, তারা পর্যন্ত আজকে অস্ত্রধারী ছাড়া, বন্দুকধারী ছাড়া, মানে বেআইনি অস্ত্র নিয়ে যে নিজের প্রাণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে। এই পরিস্থিতি আজকে এই রাজ্যে বর্তমানে আছে। সিবিআই এর যে সুপারিশের তালিকা যেটা বেরিয়েছে, সেটা দেখা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারী তার পাশাপাশি ভারতী ঘোষ দুজনেই বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে। অন্যদিকে মমতা বালা ঠাকুর থেকে শুরু করে একাধিক তৃণমূলের বিধায়কদের নাম প্রকাশ হচ্ছে। আপনারা এটাকে কতটুকু দেখছেন? না, দেখার কিছু নেই, এর মধ্যে দেখার কি আছে? আমরা জানি যখনই যদি রাজ্য সরকারের আমরা বিভিন্ন সময় তদন্তের গতি প্রকৃতি দেখি, যে একবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তার গলায় মামলার মালা ঝুলিয়ে দেওয়া হয়। এখন ইন্টারোগেশনের সময় কেউ হয়তো দিব্যেন্দুর নাম দিয়ে থাকতে পারে, ভারতী ঘোষের নাম দিয়ে থাকতে পারে, সঠিক বিষয়টা আমার জানা নেই, কারণ আমি তো তদন্তকারী সংস্থার সঙ্গে কোনো যোগাযোগে নেই, বা আমিও তাদের কেউ নন, তাদের মুখপাত্র আমি নই। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূলে যখন তারা ছিলেন, ভারতী ঘোষ একজন আমলা ছিলেন, ভারতী ঘোষ সরকার ঘনিষ্ঠ ছিলেন, মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তো তখন যদি ব্যবস্থা ওরকম হয়ে থাকে, সেই ব্যবস্থার মধ্যে সুপারিশ করেছে। দিব্যেন্দু অধিকারী তিনি সাংসদ ছিলেন, দিব্যেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলের কংগ্রেসের সঙ্গে ছিলেন। যখন বাটোয়ারা হয়েছে, বিভিন্ন জায়গায় সুপারিশে যখন ভর্তি হয়েছে, একটা নির্বাচিত জনপ্রতিনিধি সে সুপারিশ করতেই পারে। আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য লোকে আসছে সুপারিশ নিতে, তো মানুষ তো এইসবই চায়।
কিন্তু সুপারিশ করেছে যে টাকা দিয়েছে কিনা, সুপারিশে চাকরি হয়েছে কিনা সেটা তো আমাদের জানা নেই। যখন সেটা সামনে আসবে তখন সেটা নিয়ে আলোচনা হবে। শাসক দলের নেতাদের বক্তব্য যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপি সরব ছিল, এখন বিজেপি সরব ছিল, বিজেপি সরব আছে এবং বিজেপি সরব থাকবে। অন্য কোনো রাজনৈতিক দল সরব নেই। আমরা বলছি যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে যেন কোনো প্রতারণা না হয়, তাদের মেধা মর্যাদা পায়, তাদের নিয়োগ করা হোক, এবং যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের বাতিল করা হোক। সরকার সেগ্রিগেট করতে পারছে না কেন? টাকা নিয়েছে তৃণমূল, তালিকা তৈরি করেছে তৃণমূল, তালিকার অনুমোদন দিয়েছে রাজ্যের সর্বোচ্চ নেতা নেত্রীরা, এবং সেই তালিকা বাস্তবায়িত হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে। তাহলে কেন যোগ্য অযোগ্যকে পৃথকীকরণ করে তারা কোর্টের সামনে রাখতে পারছে না? বলছে দিব্যেন্দু অধিকারীদের নাম সিবিআই নথিতে থাকা মানে কিছু ঘুরতে কেউ বেরিয়ে পড়ছে এখন। কেঁচো ঘুরতে কেউ ওঠে না, গোখরো পর্যন্ত বার করে দেখতে পারে। বিজেপি এই ধরনের কোনো তদন্তে ভয় পায় না। যারা তদন্তে যাদের নাম আছে তাদের তদন্ত ফেস করবার মতো ক্ষমতা আছে। শুভেন্দু অধিকারী বলছেন যে যে সময় ঘটনা তারা তৃণমূলে ছিলেন তখন তারা খুব বিজেপি করতেন না, মানে কোথাও কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপিতে। তাহলে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা বাস্তবিক, তখন তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন। যখন আমাদের দলে রাজীব বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় আসার পরও আমরা বলেছিলাম, আমরা বিজেপির পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম যে বন সহায়কের যে নিয়োগ তা নিয়ে তদন্ত করা হোক। 10 লক্ষ মানুষের ফিজিক্যাল ইন্টারভিউ ছুটির দিন তার মধ্যে থেকে বাদ যাবে 45 দিনে সমাপ্ত করা হয়ে গিয়েছিল। কিন্তু রাজীব ব্যানার্জি যখন দলে এলেন তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আমি বন সহায়ক নিয়ে তদন্ত করব। আবার ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন, তখন সেই তদন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সুতরাং আমরা পশ্চিমবঙ্গের মানুষ এবং রাজ্য বিজেপি এটা দেখে অভ্যস্ত। মোহন ভাগবতের সভা নিয়ে কি সরকারের মুখ খুললো? মোহন ভাগবতের সভায় আদালতের শর্ত সাপেক্ষে সাই দিল, এতে কি সরকারের মুখ খুললো? দেখুন, এই সরকারের আর মুখ নেই। এই সরকারের আগে একটা মুখোশ ছিল, এখন মুখ আর মুখোশ দুটোই একসঙ্গে বিদায় নিয়েছে। এই সরকারের বিসর্জন অবশ্যম্ভাবী। সরকার চলে যাচ্ছে, আর সরকারের চলে যাওয়াটা যত ত্বরান্বিত হচ্ছে তত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হচ্ছে, আর তত বহিরাগতরা পশ্চিমবঙ্গে ঢুকছে প্রোটেকশন দেওয়ার জন্য। যে বামরা তারা নিষেধ করছেন যেভাবে প্রথমে অনুমতি দেওয়া হলো না, পরবর্তীতে আদালতের থেকে তারা অনুমতি পেলেন সিঙ্গেল বেঞ্চ থেকে, বামেরা এখানে অপ্রাসঙ্গিক। বামেরা এখানে অপ্রাসঙ্গিক। বামেরা কেরলে প্রাসঙ্গিক, সেখানে লড়াই চলেছে, সেখানে বামেরা কত আরএসএস এর কর্মীকে খুন করেছে এবং তার কাউন্টার করে কতজন আরএসএস এর স্বয়ংসেবক যাবজ্জীবন জেল খাটতেন সেই সংখ্যা একবার আমাদের মোহাম্মদ সেলিমের কাছে খোঁজ খবর নিয়ে নেবেন। এখানে তারা অপ্রাসঙ্গিক। তাদের বক্তব্য যে এই কোনো বক্তব্যই নেই। বামরা কি বক্তব্য রাখবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? এই বামেরা অপ্রাসঙ্গিক, কারণ ওটা তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নেই। ওটা তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট যেটা সব বলতো না, ওইগুলো এখন হয়ে গেছে পুরো মৌলবাদীদের পার্টি। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এখন তৃণমূল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী। এটাও তো ঠিক যে সরকার ডিভিশন বেঞ্চে যাওয়ার সময় পেয়েছিল, তারা গেল না। সরকার মঙ্গল গ্রহে যাওয়ার সময় পেতে পারে, তা নিয়ে আমাদের কিছু করার নেই। একটা গণতান্ত্রিক দেশে পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের প্রধানের সভাকে বন্ধ করে দেবো, এটা তো একটা তামাশা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে যার জায়গা, তিনি একটা মিছিল করতে গেলে, একটা সভা করতে গেলে তাকে অনুমতি নিতে হচ্ছে কোর্টের থেকে, কোর্টের নির্দেশ। একটা সর্বভারতীয় দল, যে দল ভারতবর্ষের সরকার চালাচ্ছে, সেই দলের সভাপতি যিনি আছেন, তিনি কোভিড এর সময় সাংসদ নিজের নির্বাচনী কেন্দ্রে তিনি রিলিফ দিতে তাকে যাওয়া হচ্ছে। আমাদের একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সেটা তিনি গেছেন, তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। এইখানে এ রাজ্যে গণতন্ত্র বলে তো কিছু নেই। পঞ্চায়েত নির্বাচনে ভোট না দেওয়ায় একই গ্রামে 7টি পরিবারকে একবারে করে রাখা হয়েছিল এবং তৃণমূল কার্যকর সেখানে যেখানে যেখানে বিজেপি প্রার্থী, বিজেপি কর্মীরা জয়ী হয়েছে, যে পঞ্চায়েত বিজেপি চালাচ্ছে সেখানে বিমাতৃসুলভ আচরণ চলেছে। যদি আমরা যে পঞ্চায়েত চালিয়েছি সেই পঞ্চায়েতে কে ঘর পাবেন সেটা দেবার ক্ষমতা পঞ্চায়েত প্রধানের নেই, সেটা তালিকা তৈরি হয়ে আসে ব্লক অফিস থেকে।
সুতরাং এখানে যারা বিরোধীরা বোর্ড বা পঞ্চায়েতই হোক, সমিতি হোক, কিংবা মিউনিসিপ্যালিটি, কোনো কর্পোরেটর হোক বা কাউন্সিলর হোক, তাদের এইরকমই পরিণতি হবে। আর এক ঘরে করে দেওয়া, থুতু ফেলে চাটানো, মাথা মুড়িয়ে দেওয়া, এটা তো এগিয়ে বাংলার সবচেয়ে বড় দৃষ্টান্ত। দিল্লিতে এত বড় হাই ভোল্টেজ নির্বাচন হয়ে গেল, সেখানে জয়, কে জিতেছে কে হেরেছে বড় কথা নয়। আমি নির্বাচনে গিয়ে যে জিনিসটা দেখে আমি আশ্চর্য হলাম, একই বেঞ্চে বাঙালি, সেখানেও বাঙালি, বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কে একই বেঞ্চে, একটাই বেঞ্চ, সেই বেঞ্চে আপ, বিজেপি আর কংগ্রেস, তারা তাদের পোলিং স্টেশন বানিয়েছে। একই বেঞ্চে মানুষ সেখানে আসছেন, সকলে সকলের মধ্যে কথা বলছে। বোমাবাজি নেই, খুন নেই, ভোট পরবর্তী ধর্ষণ নেই, হিংসা নেই, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা নেই, আগুন লাগানো নেই, বাইক পোড়ানো নেই। আর কি, ওখানেও একটা নির্বাচন হলো। আবার এরাও গিয়েছিলেন ওখানে প্রচারে, মানে আমাদের তৃণমূলীরাও গিয়েছিল ওখানে প্রচার, ভালো করে প্রচার করেছে। একটা বাঙালি এলাকায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, একটা নয়। দিল্লিতে এত বড় সাফল্য বিজেপি, তারপরেও এখন বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে বিভিন্ন বৈঠক আলোচনা চলছে, কিন্তু দাপটে দেখা গেল মন্ডল সভাপতি নির্বাচনের নমিনেশন থেকে কেন্দ্র করে তার যে বৈঠক, সেই বৈঠকে বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। এগুলো বিজেপি অনভিপ্রেত, বিজেপি এগুলোকে বরদাস্ত করবে না। মানুষের উৎসাহ বাড়ছে, বিজেপির নেতা হওয়ার জন্য স্থানীয় স্তরে সবাই ঝাঁপিয়ে পড়ছে। তার কারণ হচ্ছে কি, সবাই বুঝতে পারছে সময় শেষ। ঘাটালে বেআইনি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস। আমি তো বারবার বলছি, এ রাজ্যে বহিরাগত আছে, বহিরাগত আসছে। বিহার, উত্তরপ্রদেশের সিকিউরিটির নামে অনেকে সিকিউরিটি এজেন্সি থেকে লোক নিয়েছেন, তারা সার্ভিস রিভলভার, তাদের যে লাইসেন্স রিভলভার ক্যারি করছে, সাধারণ জামা কাপড় পরে তারা ঘুরছে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে। আর কেউ কেউ বিহারি, উত্তরপ্রদেশ থেকে লোক আনছে। মুখ্যমন্ত্রী ঠিক বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন যে বহিরাগত আসছে, বহিরাগত আসছে তৃণমূলের থেকে। তৃণমূলের প্রাণে বাঁচানোর জন্য সন্ধ্যাবেলায় যদি একটু কষ্ট করে কাউন্সিলরকে যেতে যেতে তো হয়, কেউ মারা গেলে যেতে হবে, কাউন্সিলর কি করবে, কখন গুলি খাবে জানা নেই, সঙ্গে লোক নিয়ে যাচ্ছে। বীরভূমে আবার নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন কাজল শেখ। দেখুন, অনুব্রত চোখে কাজল লাগাবেন কিনা সেটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বীরভূমের মানুষ জানে এবং তাদের দুজনকেই চেনে, এবং পশ্চিমবঙ্গের মানুষও জানে এই অনুপরমাণুদের নিয়েই তৃণমূল কংগ্রেস। ওই সমিতি বজবজের ঘটনাটা আপনি দেখেছেন, এবং 8 জন প্রথম দিন গ্রেপ্তার হয়েছে, তৃণমূল পঞ্চায়েত সদস্য নামে এফআইআর হয়েছে একাধিক। তারপর থেকে আর তো কিছু এগোলো না, দুদিন হয়। মানে একটা শেড তৈরি কেন্দ্র করে সিন্ডিকেটের মধ্যে একটা গন্ডগোল থেকে এটা নিজেদের মধ্যে ব্যাপার, নিজেদের মধ্যে ব্যাপার, পারিবারিক ঝামেলা। আপনার সঙ্গে যদি আপনার পরিবারে অশান্তি হয় স্ত্রীর, তাকে আমি কি ঢুকবো বাইরে থেকে করার? ওটা পারিবারিক ব্যাপার, ওগুলো তৃণমূলের মধ্যে চলে, ওগুলো তৃণমূলের মধ্যে আছে। এটা এ দেখলেন না একজন কাউন্সিলরকে পিটিয়ে দিল। কাউন্সিলর তো আসল কথাটা বলছেন না, যে কাউন্সিলর যে মেরে চলে গেছে, দল তো তাকে ধরছে না, এখনো তো সে ফেরা। আর সে কাউন্সিলর তো অন্যায় কিছু বলেনি, কাজ করে। কাউন্সিলরের বক্তব্য হচ্ছে, তুমি আরেকজনকে 90 দিয়েছো, আমাকে 50 দেবে, আমাকেও দাও, আমি 50 আমায় দিতে হবে। বাইরের লোককে তুমি দেবে, আমাকে দেবে না, আমার দলের একজনকে দেবে, আমি পাবো না, আমি কাউন্সিলর। তার দাবি ন্যায্য দাবি, তৃণমূল এটা বুঝতে পেরেছে, তাকে প্রোটেকশনে রেখে দিয়েছে। শহীদ শহরে আমরা এই কদিনে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা দেখেছি, কখনো নির্জনে নাবালিকা ধর্ষণ, কখনো প্রবীণকে ছুরি দেখিয়ে লুট। শহরে আবার একটা এটিএম লুট হলো, লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেল, এবং সেই নিরাপত্তা নিয়ে কিন্তু সামাজিক অপরাধটা সবসময় সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায় না। কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দলের কোন কর্মী এটা বলতে পারে না যে একটা নাবালিকাকে ধর্ষণ করবার জন্য শাসক দল কাউকে উৎসাহিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারছে। যত দুর্বৃত্ত দুষ্কৃতী তারা তৃণমূল কংগ্রেসে জমা হয়ে গেছে, এবং তারা ভয়মুক্ত হয়ে গেছে, তারা জানে পুলিশ বলে কিছু করতে পারে। এই জন্য একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি হয়েছে, যেটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আপনি সামাজিক অপরাধের কথা বললেন, এই যে সেন্ট্রাল বিরুদ্ধে যে লুটের ঘটনা ঘটলো, এখানে তো কাউন্সিলর বলছেন হচ্ছে রাত বাড়লে এলাকাগুলো দুষ্কৃতি দখল করে যাচ্ছে পুলিশ বাইরে। সত্য কথা কাউন্সিলর বলেছে, তো অন্যায় কিছু বলেনি। আমরা তো স্বাগত জানিয়েছি ওর বক্তব্য। সত্যবাদিতাই হচ্ছে একটা মানুষের প্রকৃত ধর্ম, সেটাই সে পালন করেছে।
সেন্ট্রাল এভিনিউ ধর্মতলা চত্বর পর্যন্ত তার কি অবস্থা আছে রাত্রিবেলা সেটা প্রত্যেকেরই জানা। পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। বিভিন্ন সংখ্যালঘু ছোট ছোট যে সমস্ত এলাকা ছিল সেখানে এমনিতেই পুলিশ ঢোকে না, সেখানে সমস্ত কিছু ছাড় আছে। আজকে তাদের নিয়ন্ত্রণে সরকার চলে গেছে। ধর্মতলা কারা নিয়ন্ত্রণ করছে? ধর্মতলা যারা নিয়ন্ত্রণ করছে কারা? ধর্মতলা একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্য আছে, বিভিন্ন দোকান আছে, তাদের সামনে বসিয়ে দিয়েছে, দখল করে দিয়েছে, ফুটপাত মেয়রের নেতৃত্বে হয়ে গেছে। আর কি করবে? এবার শুধু এটিএম এর জালিয়াতি নয়, যেটা দেখা গেল হাওড়ায়, নদিয়াতে এটিএম ভাঙার চেষ্টাও চলেছে, একাধিক গ্রাহকের টাকা জালিয়াতি হচ্ছে, মানে কোন সিকিউরিটি গার্ডই এটিএম সাধারণ মানুষের টাকা পাওয়া যায়, একদম সাধারণ মানুষের টাকা পাওয়া যায়। একদম জালিয়াতি। বিষয়টা হচ্ছে যার মাথায় বুদ্ধি আছে, যার মেধা বেশি, সে ঘরে বসে জালিয়াতি করে। আর যে শরীর দিয়ে কাজ করে সে গিয়ে এটিএম ভাঙবে। বিষয়টা একই। চাকরি নেই, মানুষ ইজি মানিতে অভ্যস্ত হয়ে গেছে, কোনো বিনিয়োগ নেই রাজ্যে, কোনো শিল্প সম্ভাবনা নেই, নতুন কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। সুযোগ একটাই আছে, যেটা হচ্ছে সরকারি বিভিন্ন সম্পত্তির উপরে, জনহিতকর প্রকল্পের উপরে নিজের অধিকারকে কায়েম করা আর অসহায় মানুষের সম্পত্তি কেড়ে নেওয়া। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে চিত্র। এটিএম ভাঙাটা একটা দিক, আরেকটা হচ্ছে যে এই যে জালিয়াতিটা যেটা হচ্ছে, এবার রোমানিয়ান ব্যাংক ধরা পড়েছে 5 বছর আগে। এই যে মানুষ কার্ড ঢোকাচ্ছে, তার মধ্যে মুহূর্তের মধ্যে তার কার্ড রিড করে, কার্ড বার করতে পারছে না, কার্ড রিড করে তার টাকা পাওয়া যাচ্ছে। এইগুলোকে পুলিশ আটকাতে পারছে না। জালিয়াতি সবসময় এটা একটা প্রযুক্তিগত সমস্যা আছে। এটা শুধু এখানকার পুলিশকে তো দোষ দিলে চলবে না, এটা সামগ্রিকভাবে গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তিত, তাদেরও গোয়েন্দা সংস্থা একটা কাজ করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভাঙা। সাইবার ক্রাইমের ক্ষেত্রে এ রাজ্য খুব একটা পিছিয়ে নেই। দেখছেন তো, যে রাজ্যে 4.5 লক্ষের বেশি, 9টার বেশি সিম কার্ড যে রাজ্যে আছে, আর আমাদের পরেই দ্বিতীয় স্থানেই আছে বিজেপি শাসিত দুটো রাজ্য। আমি দেখলাম সেদিন, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা গুজরাট। পশ্চিমবঙ্গে 9টার বেশি কার্ডের সংখ্যা আছে প্রায় 4,05,000। দ্বিতীয় স্থানেই কিন্তু মহারাষ্ট্র আছে, তাদের হচ্ছে 5,000। মানে আমাদের এগিয়ে বাংলা কতটা সফল এদিকে ব্যাপারটা বুঝতে হবে। দাদা কালকে দুর্গাপুরে ফের একজন কিশোরীর গণধর্ষণ, ফের কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, সেখানে কিশোরীর গণধর্ষণ, বাংলায় আবার নারী নিরাপত্তা কিন্তু আবার ভ্যালেন্টাইন আমি বুঝি না, একই সপ্তাহে দুটো তিনটে করে ধর্ষণের খবর অভিযোগ উঠছে। ভ্যালেন্টাইনের সঙ্গে ধর্ষণের কি সম্পর্ক আছে সেটা আমার জানা নেই, আর ভ্যালেন্টাইন ব্যাপারটাও আমার জানা নেই। বাট হ্যাঁ, তবে এ ধরনের ঘটনা নিন্দাজনক। এ ধরনের বিকৃত অসুস্থ মস্তিষ্কের মানুষ, বিকৃত মনস্ক মানুষেরই কাজ। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সমস্ত ঘটনার জন্য তো বলা যায় যে মুখ্যমন্ত্রী স্টিমুলেন্ট খাইয়ে নামিয়ে দিয়েছেন সকলকে বাজারে এই কাজ করতে, এরকম কথা আমরা বলবো। এটার মধ্যে রাজনীতি টানা উচিত নয়, তবে এটা একটা সামাজিক ব্যাধি। এদের কিছু মানুষকে ভয় পাওয়াতে হবে। আজকে সরকার অপরাজিতা বিল নিয়ে তাদের মহিলা সাংসদরা সকলেই পৌঁছেছিলেন রাষ্ট্রপতিকে। আমরাও চাই কঠোর থেকে কঠোরতম আইন হোক, কিন্তু প্রশ্ন যে সরকার যেখানে দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করে দিচ্ছে আরজিকর ঘটনা, তো সেখানে কোনো আইনের কোনো মূল্য থাকে না। রিসরাই চেয়ারম্যানের স্ত্রী, বিশ্বনাথ পুরসভা চেয়ারম্যানের স্ত্রী সারা করে দিয়েছেন। কিন্তু অভিযোগ করেছেন যে স্ত্রী স্বামী ভ্যালেন্টাইন্স ডেতে বান্ধবী নিয়ে পাটনায় গিয়েছে এবং একই সঙ্গে বলেছে যে আমার স্বামী যোগ্যহীনদের চাকরি দিয়েছে। জালিয়াতি পরকীয়া দুটো একই সঙ্গে। এইসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সব দুষ্টু মিষ্টি ব্যাপারে বিজেপি কোনো মন্তব্য করতে আগ্রহী নয়। আর কালকে একটা খুব বাজে ছবি ভাইরাল হয়েছে, সব জায়গায় চলেছে, শান্তিপুরের সরকারি হাসপাতালে বাচ্চা বমি করে ফেলে, সেই বমিতেই কোনো সুইপারকে দিয়ে পরিষ্কার না করে তার বাবাকে বলা হয় পরিষ্কার করতে হবে। এটা কি সরকারি হাসপাতালের চিত্র হতে পারে? না, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা কাম্য নয়। যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্য ব্যবস্থার আরো দুটো সুবিধা দেখা যাচ্ছে, স্কিমে দেখা যাচ্ছে, যেটাকে সেন্টার অফ এক্সেলেন্স বলা হয়। সেখানে বাচ্চাদের রূপবতীর বাচ্চাদের যে কপিয়ার ইমপ্ল্যান্টের যে চিকিৎসা হয়, জানুয়ারি থেকে একটাও হয়নি, সে বন্ধ করে রাখা হয়েছে। ওখানকার চিকিৎসকরা বলছেন মানুষ গুরুত্ব দিচ্ছে না, সেই জন্য তারা সচেতনতা তৈরি করার জন্য ইমপ্ল্যান্ট বন্ধ করে দিয়েছে। আর আজকে দেখা গেল যে প্রতুল মুখোপাধ্যায়ের দেহ যেখানে রাখা হবে মিউজিয়াম বিল, সেখানে খানাখন্দ আছে বলে দেহ আসার আগে এখন সেটাকে সিমেন্টিং করে বোঝানো।
দেখুন, এরা হচ্ছে মারা গেলেই সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যান, এটা ভালো একটা চেষ্টা। আমরাও গভীর শোক প্রকাশ করছি, তার আত্মার সদ্গতি কামনা করছি। কিন্তু যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তৃণমূল কংগ্রেস কজন পাশে থাকে সেটাও একটা বুঝে রাখা দরকার। কয়েকজনের পাশে নিশ্চয়ই ছিলেন, আবার কজন কিভাবে সরিয়ে রাখা হয়েছে সেটাও মানুষের জানা। তো এগুলো চলবে, আর তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় পূর্ণ অপহরণের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তোলার রাজ্যের যে যুক্তি সেটা আদালতে খারিজ হয়। শেখ সুফিয়ান, আবু তাহের সহ প্রায় 70 জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চেয়েছিল রাজ্য। বর্তমান শাসক দল লুকোতে চাইছে, সেজন্য কি মামলা প্রত্যাহারের না না, লুকোনোর ব্যাপার নয়। তখন ওরা আন্দোলনে ছিল, আন্দোলনে সহযোগিতা করেছে, পরবর্তীকালে ওরা আবার দখলদারিতে নিজেরাই নেমে পড়েছে। যারা ওরা তৃণমূলের এজেন্ডায়, তৃণমূলের লোক, তারা গেছে, আদালত যেটা ভালো মনে করেছে করেছে। এবার একটু প্রধানমন্ত্রী এবং আমার ট্রাম্পের নিয়ে একটা লোকাল প্রশ্ন দুটো আছে, ওরা একটা আমার একটা করে নিই। তাড়াতাড়ি শেষ কর। জীবনতলায় আবার অস্ত্র উদ্ধার হলো। হ্যাঁ? জীবনতলায় আবার মানে রেগুলার পুলিশ এসটিএফ অস্ত্র উদ্ধার হয়েছে। কি ধরনের? একটা দোতলা বন্ধ। বাবা, ওগুলার আজকালকার দিনে কোনো অস্ত্র নেই, এগুলো তো খেলনা। খেলনাও প্রাচীন হয়ে গেছে। দোনালা বন্দুক দিয়ে কি কাকে কবে গুলি করেছে? তোমার কাছে কোনো ট্র্যাক রেকর্ড আছে নাকি? ভাঙা কিছু দেশি রিভলভার রেখে দিয়েছে থানায়, ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলো দেখায় অস্ত্র। পশ্চিমবঙ্গের গাঁজা, ওই যে প্রশ্ন করেছিল আমাদের একজন সাংসদ, তা নিয়ে কত হাসাহাসি হলো। প্রশ্ন তো সঠিক। যে পরিমাণ গাঁজাকে লোককে দেওয়া হয়েছে, যদি সেই পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে উদ্ধার হলো, তাহলে গাঁজার শিল্পে পশ্চিমবঙ্গ 1 নম্বর হতো, মানে গাঁজার চাষে। সেখানেও তো দেখি নম্বর নেই। একই বন্ধু ঘুরে ফিরে রোজ আসছে। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। আমি কি করবো? তাই একদম বিরূপ রিয়াকশন হলে কি করা যায়? ট্রাম্প ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে, ভারত যা করবে ইউএস তাকে সমর্থন করবে এমনটা জানা গেছে। তাহলে কি বাংলাদেশের জন্য বিপদ আসতে পারে? ভারত সরকার কি কোনো বড় পদক্ষেপ নিতে পারে? দেখুন, ভারতবর্ষের কাছে পাকিস্তান কিংবা বাংলাদেশ কোনো তুল্যমূল্য শক্তি। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, খ্রিস্টানদের চার্চ ভাঙা হচ্ছে, বুদ্ধিস্টদের বিভিন্ন ধর্মস্থানের উপরে আক্রমণ চলেছে, ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের দোকান লুট চলেছে। এই অত্যাচার চলেছে। সরকারেরও কিছু বাধ্যবাধকতা আছে, সেটাও বুঝতে হবে। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাম্পের মুখপাত্রে থাকতে হবে, এতটা দীনতা এখনো পর্যন্ত ভারতবর্ষের আসেনি। আর ভারতবর্ষের চোখ দিয়ে ট্রাম্পকে দেখতে হবে পৃথিবী। আগামী দিনে ভারতের চোখ দিয়েই গোটা পৃথিবী দেখবে ভারতবর্ষ। সুতরাং দেখতে তারা বাধ্য। আর যারা এই ডিপ স্টেক হোল্ডার যারা আছে তাদের জন্য কি অস্বস্তি পাচ্ছে? কারণ ট্রাম্প এবং মোদির সাথে বন্ধুত্ব হচ্ছে, তাদের কি ডিপ স্টেক হোল্ডারদের সমস্যায় পড়তে পারে? বা তাদের দালাল যারা আছে তারা কি কোনো অসুবিধা দেখবে? সেটা ওদের ব্যাপার। ওরা যদি ওরা সর্ষের মধ্যে ভূত দেখতে পাবে, না সর্ষেটাকে ভূত বানাবে, সেটা যারা দেখছে যেভাবে, কার মনের রঙে আয়নায় কে নিজেকে রাঙিয়ে তুলবে সে তো আমি বলতে পারি না। আমরা বিশ্ব শান্তির পক্ষে, সংঘর্ষ নয় সমন্বয়ের পক্ষে, যুদ্ধ বন্ধের পক্ষে। আর বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে নিষেধাজ্ঞা দেখছি, সরস্বতী পুজো নিয়ে আবার নিষেধাজ্ঞা দেখছি। দেখা গেল এবার দোল উৎসবেও দোলও পালন করা যাবে না এমন ফতোয়া জারি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রাভিনেত্রী, যিনি ধর্মে মুসলমান নন, তিনি এখানে এসেছিলেন 2-3 বছর আগে দোল খেলতে। দোল উৎসবে তিনি যখন তার ছবি তোলা হয়েছে, হাত জোর করে সকলের কাছে বিনতি করেছিলেন ছবিটা যেন পোস্ট না করা হয়, করলে বিপদে পড়তে। তো স্বাভাবিকভাবে একটা মৌলবাদী রাষ্ট্র যেটা পূর্ব পাকিস্তানের অবস্থানে ফিরে গেছে, যেখানে তালিবানাইজেশন সম্পূর্ণ হয়েছে, সেখানে আশা করছেন কি করে যে সেখানে দোল উৎসব নির্বিঘ্নে চলবে? একটু অপেক্ষা করুন, এবারে দোলটানো একটু অসুবিধা আছে, পরেরটা ঠিক হয়ে যাবে। গোটা বাংলাদেশ জুড়েই দোল হবে, পাকিস্তানেরও বহু জায়গায় দোল হবে। আমরা তো বলছি সীমানা বাড়বে, সংসদের সংখ্যাও বাড়বে। তৃণমূলের নেতার মুখে ফের খেলা হবে স্লোগান, আগামী বিধানসভায় জোরদার খেলা হবে। খেলুক না রে বাবা, বিজেপি তো 2 দিন আগে বলেছে, এত বলছে খেলুক না। আমরা খেলতে কেন বাধা দেবো? আমরা খেলাধুলার পক্ষে, সরস্বতী পুজোর পক্ষে, দোল খেলার পক্ষে।
খেলুক, আমরা খেলাতে বাধা দেওয়া উচিত না। বাচ্চারা একটু খেলবে, খেলতে চাইছে খেলবে না, বলছে বিধানসভায় নির্বাচনে আরে খেলুক না। করবে না। পুলিশ পুলিশ তখন সেই অবস্থায় থাকবে না, হবে তো পুলিশ সন্ধ্যা। ওখানে ভাই চলে গেছে দিল্লিতে, দিদি ভাইয়ের যাওয়ার অপেক্ষা, দেখতে যাবো। মিড ডে মিল নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তর এখন স্কুলে 3 দিন করে ডিম দেবে বলছে। মিড ডে মিল নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে। এখন রাজ্যের শিক্ষা দপ্তর বিধানসভা নির্বাচনের আগে বলছে 3 দিন করে ডিম দেবে। ভাবলে বাচ্চাদের বেশি করে ডিম খাওয়া, ওরা হজম করতে পারবে, তৃণমূল 3টে ডিম হজম করতে পারবে না, মুশকিল আছে। কি তোর এতক্ষণ পরে মনে পড়লো? হ্যাঁ, কি হলো কি? হম, তো ওখানে বসে কি করছিস? এদিকে আয়। হুম। আমরা দলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। বাঙালির দেহ মনে প্রতুল মুখোপাধ্যায় একটা চিরকালীন স্পর্শ রেখে গেছেন। তার বিধেয়ী আত্মার সদ্গতি কামনা করছে। তিনি আমাদের যে উপহার দিয়ে গেছেন তা ভোলার নয়।